নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের খল চরিত্রটা, তার খল রাজনীতি বাংলাদেশের মানুষের সামনে উন্মোচন করার প্রয়োজনেই দ্য ইউনূস ফাইল, আনমাস্কিং এ ফেক সেইন্ট বইটি লেখা হয়েছে, বললেন বাংলাদেশের সাবেক গোয়েন্দা কর্মকর্তা প্রকৌশলী আমিনুল হক পলাশ। সাংবাদিক প্রবীর বিধানের সঙ্গে যৌথভাবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ভয়ঙ্কর রাজনৈতিক, অর্থনৈতিক লোভ এবং ভণ্ডামির মুখোশ উন্মোচন করেছেন এই বইতে তারা। আন্তর্জাতিক অঙ্গনে বিপুল অর্থায়নে নির্মিত ইতিবাচক ভাবমূর্তির আড়ালে থাকা প্রকৃত সত্য, ডক্টর ইউনূসের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, গ্রামীণ ব্যাংক কেন্দ্রিক অনিয়ম এবং দুর্নীতি, বিদেশি লবিংয়ের মাধ্যমে বিচার এবং জবাবদিহিতা এড়ানোর প্রচেষ্টা, এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং 1971-এর চেতনার বিরুদ্ধে অবস্থান নেওয়া শক্তিগুলোর সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক নিয়ে দালিলিক প্রমাণের ভিত্তিতে বিশদ আলোচনা করেছেন এই বইতে এই লেখকদ্বয়। চলুন এই বই লেখার পেছনের গল্প সহ বাংলাদেশের সামনের রাজনীতি নিয়ে আমিনুল হক পলাশের বক্তব্য শোনা যাক। ধন্যবাদ আমিনুল হক পলাশ যোগ দেওয়ার জন্য। আপনাকে এখন তো আর আমি গোয়েন্দা কর্মকর্তা বলতে পারছি না, কারণ আপনি এত চমৎকার একটি বই লিখেছেন। আমি বইটির ব্যাকগ্রাউন্ড, বইটি মানে তথ্য এবং বইটি এই যে আপনারা মানে চিন্তা করলেন, এটি কি আপনি আগেও ভেবেছিলেন এই বই লেখার কথা? কারণ আপনি তো এই তথ্য নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন। ধন্যবাদ আপু আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপু যেমনটি বলছিলেন যে গোয়েন্দা কর্মকর্তা বলা যাবে না, আক্ষরিক অর্থে এখন আমি গোয়েন্দা কর্মকর্তা নাই, কারণ ইউনূস তার ক্ষমতা ছাড়ার আগে চূড়ান্ত হয়ে চাকরি থেকে বহিষ্কার করে গিয়েছে, যেটা ইনিশিয়াল সাসপেন্ড শুরুতেই করেছিল। তো আপু আসলে যে বইটা আসলে কেন লেখা হয়েছে, দেখেন ডক্টর ইউনূস একটা ভ্রান্ত আপনার গরিবের মেসিয়া বা আপনার হচ্ছে শান্তির দূত টাইপের একটা ইমেজ সে বিল্ড করেছিল। অবভিয়াসলি এটাতে তার ওয়েস্টার্ন লবি বলেন, হিউজ পরিমাণ এক্সপেন্সিভ পিআর কোম্পানি বলেন, তার একটা রোল আছে। বাট এই জিনিসটা কিন্তু সে এস্টাবলিশ করতে পেরেছিল, এবং বাংলাদেশের একটা অংশের মানুষজনের কাছেও কিন্তু এই বিভ্রান্তি বা মোহটা ছিল ডক্টর ইউনূসের সম্পর্কে, যে বাংলাদেশ হিসেবে একজন নোবেল পুরস্কার পেয়েছে। তো এটা নিয়ে একটা গর্বের জায়গা অনেকের মাঝে ছিল। তো ওনার বিষয়ে কিন্তু ধরেন ইন জেনারেল মানুষের পার্সপেক্টিভ তাই হওয়া উচিত, যারা তার ডিটেইলটা আসলে জানে না। তো ওনার ব্যাপারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একাধিকবার মানুষকে কিন্তু অ্যালার্ট করার চেষ্টা করেছিলেন। তো এই জিনিসটা ওনার ভিতরে কেন এসেছিল? কারণ ওনার কাছে ইনফরমেশনগুলো ছিল, উনি জানতেন যে আসলে ডক্টর ইউনূস কিভাবে ওভার দ্য টাইম এই সিস্টেমটাকে ম্যানিপুলেট করেছেন, ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। পলাশ একটুখানি থামাই, 1996 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন, তখন নিউ ইয়র্কে যে গ্রামীণ সেন্টারের উদ্বোধন হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রী গিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী তাকে যথেষ্ট পরিমাণ শুধু জানতেন তাই নয়, তার গ্রামীণ ব্যাংক এবং এই গ্রামীণ ব্যাংকের যে একটা ওয়ার্ল্ড মুভমেন্ট আছে সেটা নিয়ে তিনি তো কাজ করেছেন নিজেও। যে উনি কাজ করেছেন, এবং শেখ হাসিনা কিন্তু একাধিকবার ইউএনজিতে এই গ্রামীণ মাইক্রো ক্রেডিট কনসেপ্ট নিয়ে ওনার বক্তব্যে উনি এটার কথা উল্লেখ করেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ডক্টর ইউনূসের মূল মিল্কিং কাউ, যেটা গ্রামীণ টেলিকম অর্থাৎ গ্রামীণ ফোনের লাইসেন্সটাও কিন্তু জননেত্রী শেখ হাসিনা দিয়েছিলেন 1996 সালে সরকার গঠনের পর। অথচ ডক্টর ইউনূস এইটার ইনিশিয়েটিভ নিয়েছিল 1994 সালে। তৎকালীন দিয়ে দেন বিএনপি গভর্নমেন্ট, কিন্তু এটা পারমিশন দেয় নাই, কারণ তখন বাংলাদেশে একটাই মাত্র টেলিকম কোম্পানি ছিল, সিটিসেল। সেটার মালিক ছিলেন মোর্শেদ খান, যিনি বিএনপির নেতা। তো যেমনটা বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বিষয়গুলা তাকে মানে এই মাইক্রো ক্রেডিট কনসেপ্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ হেল্প করেছেন। এট দ্য সেম টাইম, কারণ উনি পিওর হার্টে যেটা দিয়ে যদি দরিদ্র মানুষের কল্যাণ হয়, যে জিনিসটা ক্লেম করা হইতো, সেই বিষয়টা থেকে এবং দরিদ্র মানুষের কল্যাণের কথা চিন্তা করেই হেল্পটা এসেছিল। কিন্তু যে জিনিসটা বললাম যে ওভার দ্য টাইম ডক্টর ইউনূস তার এই ভালো মানুষের চরিত্রের বাইরে গিয়ে তার ব্যক্তিগত যে বেনিফিট নেওয়ার যে ইচ্ছা, ব্যক্তিগত যে ক্ষমতার লিপ্সা, এই বিষয়গুলা যখন আপনার এবং এটা তার তীব্রভাবে প্রকাশ পায় যখন বয়সজনিত কারণে এবং আদালতের নির্দেশে তাকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরে যেতে হয়। এবং তখন থেকে কিন্তু উনি সরাসরি আসলে বাংলাদেশ সরকার বলবো না, বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের ক্যাম্পেইন শুরু করেন। তো
তার জীবনের ধাপে ধাপে এই বিষয়গুলো ছিল। হ্যাঁ, এবং এটা কিন্তু শুধুমাত্র যে এই 96 বা 2010 সালের পরবর্তী সময়ে না, আমরা যদি তার হিস্ট্রিটা দেখি, লাইফ হিস্ট্রিটা দেখি, বা আমার কাজ করার স্বার্থে জানার সুযোগ যেহেতু হয়েছে, প্রত্যেকটা বাকি বাকি কিন্তু তার এই বিষয়গুলো ছিল, সেগুলো হয়তো সেভাবে কেউ ডিপলি দেখে না। আপনি যদি তার উত্থানটা দেখেন, যে গ্রামীণ ব্যাংক বা ওই গ্রামীণ ব্যাংকের কনসেপ্ট মাইক্রোক্রেডিট শুরু হয়েছে 1976 সালে জোবরা গ্রামে। তো তৎকালীন সময় গভর্নমেন্ট ছিল হচ্ছে জিয়াউর রহমান, একটা সামরিক শাসন ছিল, এবং এর পরবর্তীতে এরশাদের সামরিক শাসন ছিল। এই দুইটা সময় কিন্তু ডক্টর ইউনূস আনপ্রেসিডেন্টেড বেনিফিট ভোগ করেছেন। অর্থাৎ সরকার অর্থায়ন দিয়ে গ্রামীণ ব্যাংকে প্রতিষ্ঠা করেছে, আপনার সর্বতোভাবে কৃষি ব্যাংক এবং হচ্ছে সোনালী ব্যাংক এটাতে সাপোর্ট দিয়েছে তাকে। কিছুদিন উনি পিডি হিসাবে কাজ করেন এবং পরবর্তীতে তাকে গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগ করা হয়, এবং এই গ্রামীণ ব্যাংকের কল্যাণে বা গ্রামীণ ব্যাংকটা যেন প্রপারলি ফাংশন করতে পারে বাংলাদেশ সরকার কিন্তু তাকে হেল্প করেছে। আমি এখানে আপনাকে একটা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে দুটো সামরিক সরকারের আমলে বাংলা মানে গ্রামীণ ব্যাংক ফ্লারিশ করলো, ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে গরিবের বন্ধু হিসাবে খ্যাতি লাভ করলেন, এবং উনি কিন্তু কখনোই ডেমোক্রেসি, রাজনৈতিক পরিসর বা রাজনৈতিক মানে অধিকার, মানুষের মানবাধিকার লঙ্ঘন এবং এই দুই সামরিক আমলে যত খুন খারাপি হলো সেসব নিয়ে আমি কিছুই কথা বলতে দেখি না ওনাকে, কখনই কথা বলে না। এবং একই খুবই ইন্টারেস্টিং বিষয়, মানে আমার ওই যেটা বলেন যে বইটা কেন লেখা হয়েছে, যে এই ব্যাখ্যাটা আসলে মানুষজন যারা শুনছেন তারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এরপরে ধরেন 91 সালে ধরেন একটা ডেমোক্রেটিক স্ট্রাকচার আমাদের বাংলাদেশে আসলো। তখন পর্যন্ত কিন্তু তার দৃশ্যমানভাবে কোনো ধরনের পলিটিক্যাল ইন্টেনশন বা ক্ষমতা পাওয়ার ছিল না, যেটা আপনি বলেছেন যে তার কোনো ধরনের ডেমোক্রেসি, দেশের স্বার্থ এগুলো নিয়ে কোনো কিছুই ছিল না। এই গ্রামীণ ব্যাংক রিলেটেড কাজে সে আনপ্রেসিডেন্টেড সুবিধা ভোগ করেছে, এবং সেই সুবিধাটা এনজয় করে সে দেশে বিদেশে সে তার নাম করিয়েছে, পুরস্কার নিয়েছে। 96 সালে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট হলো তখন কিন্তু সে উপদেষ্টা, ওই কেয়ারটেকার গভর্নমেন্টের উপদেষ্টা হয়ে যায়। উপদেষ্টা হয়ে উনি যে কাজটা করে, যে এই গ্রামীণ ব্যাংকের আন্ডারে গ্রামীণ কল্যাণ নামে আরেকটা প্রতিষ্ঠান গঠন করে, এবং সেখানে নরওয়ে থেকে আসা আপনার যে সাহায্য গ্রামীণ ব্যাংকের জন্য এসেছিল তার 347 কোটি টাকা আপনার ওই গ্রামীণ কল্যাণে হস্তান্তর করে। দ্যাট ওয়াজ এ বিগ রেড ফ্ল্যাগ, যে ক্ষমতা পাওয়া মাত্রই, চূড়ান্ত ক্ষমতা পাওয়া মাত্রই একটা মানুষের চরিত্র কিভাবে চেঞ্জ হইতে শুরু করে এবং তার যে ফার্দার ইন্টেনশন। তো এই জিনিসটাও কিন্তু আইডেন্টিফাই করে হচ্ছে নোরাট, তারাই বাংলাদেশ গভর্নমেন্টকে জানায়, এবং এটা নিয়ে পরবর্তীতে ডক্টর ইউনূস চিঠি চালাচালি করে এটা সামহাও সেটেল ডাউন করতে সক্ষম হয়। কিন্তু এই টাকাটা কিন্তু হস্তান্তর যে মানে সরিয়ে ফেলেছিল, এটার দালিলিক প্রমাণ আছে। এবং এর পরবর্তীতে দেখেন যে বাংলাদেশে 2001 সালে একটা পিসফুল ক্ষমতার ট্রানজিশন হয়েছিল, তখন আপনি ডক্টর ইউনূসের কোনো ধরনের পলিটিক্যাল ইন্টেনশন বা ইন্টারফেয়ার দেখবেন না। আবার যখন 2006 সাল পরবর্তী সময়ে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো, তখনই আমরা তাকে হচ্ছে একটা নতুন দল গঠন করতে দেখলাম, আমরা তাকে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান অ্যাডভাইজার করার, এবং তখনই উনি প্রথম নোবেল পেলেন। প্রথমত হচ্ছে এটা নোবেল পেলেন, এবং তাকে হচ্ছে এই বাংলাদেশের একটা মেসিয়া রূপে আবির্ভূত হওয়ার একটা স্বপ্ন তার মাঝে আমরা দেখতে পেলাম। এন্ড দেন ধরেন ওইটাও তার সব মানে পরিপূর্ণ হলে মানুষজনের সারা পায় নাই। আমি এখানে আরেকটা প্রশ্ন করি, আমি দুঃখিত আপনাকে বারবার আমি থামাচ্ছি। সেটি হচ্ছে 1996 সালে তিনি যখন কেয়ারটেকার গভর্নমেন্টের একজন উপদেষ্টা হলেন, অনেকে বলে থাকেন যে ওই যে ওনার ভেতর রাজনৈতিক আকাঙ্ক্ষা, উনি সরকারকে দেখলেন যে সরকার কিভাবে, এর আগ পর্যন্ত ওনার সরকার পরিচালনা কিভাবে হয় সেটা নিয়ে ওনার কোনো অভিজ্ঞতা ছিল না। তখন উনি দেখলেন যে সরকারে গেলে অনেক কিছু করা যায়, কারণ 1996 সালের পরেই উনি বার্লিনে মানে একটা ডেমোক্রেসি সম্মেলনে হেলমুট কোল থেকে শুরু করে অনেক অনেক নেতাদের সামনে উনি বলেছিলেন যে বাংলাদেশের উনি ক্ষমতা চান মানে দীর্ঘ সময়ের জন্য, কারণ বাংলাদেশের অনেকগুলো আনরিজলভ ইস্যু আছে। তার মধ্যে উনি সবার আগে উল্লেখ করেছেন চট্টগ্রাম বন্দর। উনি বলেছিলেন এসব কোনো রাজনৈতিক সরকার সমাধান করতে পারবেন না, উনি করতে চান যদি উনি ক্ষমতা পান। আমি আপনাকে এই তথ্যটা দিয়ে রাখলাম। এবং নোবেল পুরস্কার পাওয়ার পরেও কিন্তু তিনি চিটাগাং ভ্রমণে গিয়ে প্রথম হচ্ছে বন্দর নিয়ে কথা বলেছিলেন, যে এই বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে হবে, এবং বাংলাদেশের সকল গণমাধ্যমে এটা এসেছিল। তো যদি আমি ফাস্ট ফরওয়ার্ড করি, তো এর পরবর্তীতে 2010 সালে ওনাকে হচ্ছে বয়সের কারণে সরে যেতে হইলো, এবং তারপর থেকে যেটা আমি আগে বলছিলাম যে সরাসরি সরকার তথা বাংলাদেশের বিরুদ্ধে তার ধরনের হচ্ছে একটা অ্যাক্টিভিজম, এবং যে কোনো মূল্যে ওই চূড়ান্ত ক্ষমতা নেওয়ার যে তাড়নাটা, তো তার হোল লাইফে এই বিষয়টা কিন্তু ছিল। এই ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্টটা, তার ক্ষমতা লিপ্সা, সুযোগ পেলে ক্ষমতার অপব্যবহার করা, সেই জিনিসটার চূড়ান্ত রূপ কিন্তু আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে এসে আমরা দেখতে পেলাম, যে ক্ষমতায় বসার আগে তার রায় বাতিল করে দেওয়া, ক্ষমতার পরে তার 666 কোটি টাকা ট্যাক্স বাতিল করে দেওয়া,
তার প্রতিষ্ঠানগুলোর নামে একের পর এক লাইসেন্স নেওয়া, তার সকল নিকটাত্মীয় এবং তার দীর্ঘদিনের সহযোগী লামিয়া মোর্শেদকে কোনো ধরনের পাবলিক অফিস, আপনার কোনো ধরনের সরকারি চাকরির অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আপনার প্রিন্সিপাল সেক্রেটারি না, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, যারা প্রিন্সিপাল সেক্রেটারির ইকুইভ্যালেন্ট এরকম পদে নিয়ে আসা এবং তার আত্মীয় স্বজনকে রিহেবিলিট করা। অর্থাৎ এই যে বিষয়টা ডক্টর ইউনূসের থ্রু আউট হোল লাইফই ছিল, যে জিনিসটা হয়তো অনেকে মানুষজন রিলেট করতে পারে না, বা অনেকে মানুষ ডক্টর ইউনূসের কাছে মনে হইতে পারে ডক্টর ইউনূসকে একজন ব্যর্থ প্রশাসক। আসলে উনি ব্যর্থ প্রশাসক না, উনি থ্রু আউট দ্য হোল লাইফ এটাই চেয়েছিলেন। এটা 24-এ আপনার হচ্ছে 5ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে, একটা আনডেমোক্রেটিক, একটা ইললিজিটিমেট, একটা সুপার পাওয়ারফুল ব্যাকড বাই ফরেন ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ, যারা তাকে দীর্ঘদিন ধরে তৈরি করেছে এই বাংলাদেশের যাবতীয় স্বাধীন এবং সিদ্ধান্ত গ্রহণের সেটা ক্ষমতাটাকে করার হচ্ছে জন্য কুক্ষিগত করার সেটা জন্য। করার জন্য যে উনি যে মেটিকুলাস ডিজাইন বলেন, সেটা সেটা করার জন্য তো মানে এটাই হচ্ছে থ্রু আউট দ্য টাইম আপনি রাইট, মেটিকুলাস ডিজাইন বলছেন, রাইট। এবং শুধু তাই নয়, তার জন্য মানে 1700 লাশের দরকার হয়েছে। লাশেরও দরকার হয়েছে। সো কেউ যদি এই বইয়ের মূল ইন্টেনশনটাই হচ্ছে যে এই জিনিসটা ক্রোনোলজিক্যালি এক্সপ্লেইন করা, যে আমরা যদি ডক্টর ইউনূস একটা ব্যর্থ অ্যাডমিনিস্ট্রেটর বা হঠাৎ করে ক্ষমতা পেয়েছে, কিছু ভুল ত্রুটি করেছে এরকম না, সে অলওয়েজ তার ইন্টেনশনটা এরকম ছিল। এটা গেল একটা দিক, এটা বই তৈরি করা একটা বড় কারণ। এবং যেটা বলেন যে কেন আসলে বই লেখার দরকার হয়েছে, যে যেহেতু হচ্ছে আমি অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেছি এবং বাংলাদেশের বিভিন্ন, আপনারা জানেন যে ডক্টর ইউনূসের ব্যাপারে বেশ কিছু লিগাল আপনার হচ্ছে ফাইন্ডিংস ছিল এবং লিগাল ইনিশিয়েটিভ গুলো চলমান ছিল। যেমন ধরেন তার বিরুদ্ধে শ্রম আদালতের একটা হচ্ছে মামলার রায় হয়েছে, তিনি কিন্তু একজন কনভিক্টেড ক্রিমিনাল। তার বিরুদ্ধে শ্রম আদালতের যে রায়টা হয়েছে, ওই রায়টা হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের, মানে তার কিছু হইলেই তো তার পক্ষে নোবেল লরেটদের একটা গ্রুপ বা বিভিন্ন বিদেশি রাজনীতিবিদদের আমরা বিবৃতি দেখেছি, কেউ কিন্তু এই কেসটার মেরিটটা দেখে নাই। এবং এটা কিন্তু যেহেতু পাবলিক ডকুমেন্ট, যে কেউ যদি খুঁজে তাহলে পাবে যে এটা রায়টা কি ছিল। বিশ্বের যে কোনো কোর্ট অফ দ্য লতে এটাতে উনি কনভিক্টেড প্রমাণিত হবেন। তার কারণটা হচ্ছে যে অভিযোগগুলো ছিল, উনি তার গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠানের কর্মচারীদের নিয়োগ স্থায়ী করতেন না। অনেকে 10 বছর, 15 বছর, 20 বছর চাকরি করে রিটায়ারমেন্টে চলে গিয়েছে, তাদের নিয়োগ স্থায়ী করতেন না। কেন করতেন না? কারণ পার্মানেন্ট এমপ্লয়ি হলে কোম্পানির উপর তাদের কিছু রাইট জন্মায়, তাকে যেন এই জিনিসগুলো দিতে না হয়। সো সম্ভবত উনি কাউকে প্রভিডেন্ট ফান্ডে টাকা দেন নাই, কাউকে হচ্ছে যে বার্ষিক চুক্তি নবায়ন করা, এই যে খুবই স্পেসিফিক অভিযোগ, এখানে কিন্তু পলিটিক্যাল কোনো অভিযোগ নাই। সো এটার জন্য হচ্ছে ওনার তার সাজা হয়েছে। তার এগেনস্টে দুদকের একটা হচ্ছে মামলা হয়েছিল, যেটা পরবর্তীতে উইথড্র করা হয়েছে, এটা সাজার মতো। এবং জি, ডক্টর ইউনূস এবং তার প্রতিষ্ঠান সমূহের এগেনস্টে বেশ কিছু কিন্তু ট্যাক্স ফাঁকি সংক্রান্ত হচ্ছে মামলা চলমান ছিল। অর্থাৎ ডক্টর ইউনূসের বিরুদ্ধে বেশ কিছু আইনি প্রক্রিয়া চলমান ছিল, যেগুলো ডক্টর ইউনূস ক্ষমতা পাওয়ার পরেই আপনার হচ্ছে প্রত্যাহার করে নিয়েছে, কাজ সাসপেন্ড করেছে। এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর বিষয় হয়েছে যে সে তার এই সংক্রান্ত যত ধরনের দলিলাদি আছে, অর্থাৎ বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তরে যে দলিলাদিগুলো থাকে, সেগুলো কিন্তু সে ডেস্ট্রয় করেছে। অর্থাৎ ডক্টর ইউনূস ক্ষমতায় বসার অন্যতম মূল কারণ ছিল তার সারা জীবনের সকল পাপের প্রমাণগুলোকে লোপাট করা, দূর করা। অ্যাটলিস্ট আমি আমার যেহেতু প্রশাসনিক জায়গায় কাজ করেছি, আমি জানি যেসব জায়গায় এই ডকুমেন্টগুলো ছিল তার বেশ কয়েকটা জায়গা থেকে কিন্তু এই ডকুমেন্টগুলো সরিয়ে ফেলা হয়েছে। সো এই কারণে আমার মনে হয়েছে যে আমার কাছে যতটুকু ডকুমেন্টের অ্যাক্সেস ছিল এবং যেগুলো পাবলিকলি অ্যাক্সেসিবল ডকুমেন্ট, যেগুলো সে সরিয়ে ফেলার চেষ্টা করছে, সেটা একটা প্রপার জায়গায় ডকুমেন্টেশন করার দরকার। সো এটা একটা অন্যতম কারণ ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই বইটা আসলে ডকুমেন্টেশন করা। এবং আমি বলি আপু যে আমি সকল ধরনের ডকুমেন্ট, কারণ ডক্টর ইউনূসের বিষয়ে আমি কমপক্ষে 50,000 পেজ পড়েছি, মানে তার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর বিষয়ে। বাট এখানে আমার স্টোরি গল্পের যে আপনার ডেভেলপমেন্টটা বা বইয়ের যে ডেভেলপমেন্টটা আছে, যে তার প্রকৃত রূপটা তুলে ধরা, তার জন্য যে ডকুমেন্টগুলো দরকার সেগুলাই দেওয়া হয়েছে। এবং আমি খুব সচেতনভাবেই বইয়ের ক্রেডিবিলিটিটা নিশ্চিত করার জন্য এখানে কোনো ধরনের ব্যক্তিগত ডকুমেন্ট আপনার হচ্ছে অ্যাড করি নাই, বা যে ডকুমেন্টগুলো পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় কাজে লাগতে পারে এবং অধিকতর তদন্তের প্রয়োজন আছে, সে ধরনের কোনো ডকুমেন্ট দেওয়া হয়। যেমন ফর এক্সাম্পল আমি বলতে পারি যে এখানে ডক্টর ইউনূসের ধরেন ব্যক্তিগত টেক্সট ফাইল সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয় নাই, উপস্থাপন করা হয় নাই, কারণ এটা আইনি প্রক্রিয়ার ব্যাপার, সেটা পরবর্তীতে আইনি বিচারের মাধ্যমে এটা প্রমাণ হবে, যেমনটা আগেও হয়েছে। একইভাবে ধরেন তার বিদেশ সফর সংক্রান্ত, তার পাসপোর্ট সংক্রান্ত, এরকম বিভিন্ন ডকুমেন্ট, তার প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল করাপশন, তার ব্যাংক ট্রানজেকশন, এগুলোর ধরনের যে ডকুমেন্টগুলো কোনো না কোনোভাবে পাবলিক মানে প্রাইভেট ইনফরমেশন লিকেজ হইতে পারে, সেটা অ্যাভয়েড করা হয়েছে। সো মূলত আমার ইন্টেনশন ছিল হচ্ছে, আমিনুল্লাহ পলাশ, আমি যদি আপনাকে বলি যে এই বইটিতে এমন 5টি গুরুত্বপূর্ণ বা গুরুতর তার আইনের লঙ্ঘন আপনি যদি বলতে চান, তাহলে সেই 5টি আইনের লঙ্ঘন কি কি হতে পারে?
দেখুন, প্রথমত আইনি লঙ্ঘন যদি বলি, প্রথম ব্যাপার হচ্ছে যে আইনি লঙ্ঘনের আগে যে জিনিসটা জরুরি মানুষজনের জানা উচিত, ডক্টর ইউনূস যে নামের কারণে যে ফেমটা সারা জীবন ধরে এনজয় করেছে, যে সে মাইক্রো ক্রেডিটের প্রবক্তা এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এই দুইটা জিনিস ফান্ডামেন্টালি রং। সো এটার ব্যাপারে বইয়ে ব্যাখ্যা রয়েছে। উনি আপনার গ্রামীণ ব্যাংকের আন্ডারে প্রায় 50-এর অধিক প্রতিষ্ঠান করেছেন। প্রতিটা প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম থেকে শুরু করে সবকিছু কিন্তু গ্রামীণ ব্যাংকের আন্ডারে করা। বাট উনি এই প্রতিষ্ঠানগুলার থেকে যে লভ্যাংশ তৈরি করেছেন বিজনেসের মাধ্যমে, মানে আপনার বিশেষত ধরি যদি আমি গ্রামীণ টেলিকমের কথা বলি, গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোনে 34.2% শেয়ারের মালিক হয়ে এখন অবধি প্রায় 15,000 কোটি টাকার উপরে হচ্ছে লভ্যাংশ পেয়েছে। এবং এটার যদি আমি শেয়ার ভ্যালু ধরি, সেটার ভ্যালু আরো 15,000 কোটি টাকা। সুতরাং গ্রামীণ টেলিকমের আন্ডারে প্রায় 30,000 কোটি টাকার তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি রয়েছে, যেটা আসলে গ্রামীণ ব্যাংকের হওয়ার কথা ছিল। এইভাবেই এই প্রতিষ্ঠানটা তৈরি করা হয়েছিল। এই কথা বলেই জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে গ্রামীণ ফোনের লাইসেন্সটা নেওয়া হয়েছিল, যে এটা করলে গ্রামীণ ব্যাংকের একটা ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বিল্ড আপ হবে, মানুষজনের আরো উপকার হবে। সো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই বিষয়টা এখানে হচ্ছে যে তার প্রতিষ্ঠানের যে ইরেগুলারিটিস গুলা, তারপরে হচ্ছে তার ব্যক্তিগত ট্যাক্স ফাঁকি সংক্রান্ত যে বিষয় আছে, তার ব্যক্তিগত ট্যাক্স ফাঁকি, যে জিনিসটা অলরেডি কোর্ট অফ দ্য লতে প্রুভেন এবং সেটার জন্য হচ্ছে ট্যাক্স দিয়েছে সরকারকে, সেই বিষয়টার ব্যাখ্যা রয়েছে। তারপরে আপনার তার দুদকের মামলা, যে মামলাটা প্রত্যাহার করা হয়েছে আলটিমেটলি, কিন্তু সেই মামলা সারবত্তা কি ছিল, কেন সেই মামলাটা হয়েছিল, সেই মামলাটার চার্জশিট যেটা ফাইল করা হয়েছিল সেটা কিরকম ছিল, সেটা উল্লেখ করা হয়েছে। তার আপনার লেবার কোর্টের কেসের সেটার পার্সপেক্টিভটা কি ছিল, কেন লেবার কোর্টে কেস ফাইল করেছিল আপনার, এবং সেটার রায়ের প্রক্রিয়াটা কি ছিল, এবং সবচেয়ে জরুরিভাবে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এখানে অ্যাড করা হয়েছে, 2013 সালে কিন্তু ডক্টর ইউনূসের এই প্রতিষ্ঠান অর্থাৎ গ্রামীণ ব্যাংক থেকে যে বিভিন্ন প্রতিষ্ঠান হয়েছে, ডক্টর ইউনূস সেগুলোর উপর একক নিয়ন্ত্রণ ধারণ করে রেখেছেন। সেগুলার ইরেগুলারিটিস গুলা কি কি সেটা যাচাই বাছাই করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছিল, খুবই হাই বা আপনার হচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছিল। এবং সেই কমিটি কিন্তু গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, স্বয়ং ডক্টর ইউনূস, বিভিন্ন অর্থনীতিবিদ, লয়ারদের সাথে কথা বলে একটা রিপোর্ট তৈরি করেছিল, একটা ভেরি কম্প্রিহেন্সিভ রিপোর্ট, যে ডক্টর ইউনূসের প্রতিষ্ঠানগুলোতে ডক্টর ইউনূস কি ধরনের ইরেগুলারিটিস করেছে এবং কিভাবে উনি ব্যক্তিগতভাবে বেনিফিটেড হয়েছে, সেই বিষয়গুলো ছিল। সেই রিপোর্টটা পূর্ণাঙ্গভাবে এখানে হচ্ছে দেওয়া হয়েছে, কারণ এই রিপোর্টটাও পাবলিককে জানানোর জন্য করা হয়েছিল। এবং ইটস ভেরি আনফর্চুনেট যে ডক্টর ইউনূসের 2013 সালে এই রিপোর্টের ভিত্তিতে যদি তার আইনি প্রক্রিয়া যথাযথভাবে সম্পাদন করা হইতো, তাইলে হয়তো হচ্ছে বাংলাদেশটা আজকে একটা বাণিজ্য চুক্তির নামে পরিবেশিক রাষ্ট্রে পরিণত হতো না। আপনাকে আরেকটা প্রশ্ন করি, আপনার ফাইন্ডিংস কি বলে? এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে ধনী ব্যক্তি কি ডক্টর ইউনূস? দেখেন, ধনী ব্যক্তি যদি আপনি এরকম হয়েছে, আমি যে জিনিসটা আগেও বলেছিলাম যে ধনী ব্যক্তি না, কিন্তু ডক্টর ইউনূসের যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা যে কারণে ভয়ঙ্কর, সেটা হচ্ছে উনি তো কোনো রুলস এন্ড রেগুলেশন মানেন না। প্রমাণিত বলছে যে বসুন্ধরা, আমি সেটাই বলছিলাম যে ওনার যে ব্যাপারটা হচ্ছে, যেমন ধরুন যে কোনো কোম্পানি বলেন, সরকার বলেন, তাদের কিন্তু টাকা খরচ করার একটা রুলস এন্ড রেগুলেশন প্রসিডিওরদের ভিতর দিয়ে যেতে হয়। বাট যেহেতু উনি এই প্রতিষ্ঠানগুলোর উপর তার একক নিয়ন্ত্রণ আপনার জারি রেখেছেন, কোনো ধরনের হচ্ছে আপনার প্রপার অডিট হয় না, কিছুই হয় না, এবং তার অনুগত সিলেক্টিভ লোকজনকে এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে বসিয়েছেন। ফলে যখনই প্রয়োজন হয় উনি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বলেন, লস বলেন, এরকম বিভিন্ন আপনার হচ্ছে আইনি মার পেছে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর থেকে অর্থ বের করে নিয়ে যেতে পারেন। সো আপনি যেভাবে বলছেন যে মানে ফাইন্যান্সিয়াল অ্যামাউন্টের দিক থেকে সবচেয়ে ধনী না, কিন্তু সবচেয়ে বেশি টাকা খরচ যে কোনো মুহূর্তে করার এবিলিটি বাংলাদেশে ডক্টর ইউনূসের আছে। আমার আরেকটি এখানে প্রশ্ন, যে এই যে ধরুন ফাইন্যান্সিয়াল করাপশন, এটাই কি ওনাকে রাজনৈতিক দুর্বৃত্তায়নের দিকে ঠেলে দিয়েছে কিনা? মানে এটা আপনার ফাইন্ডিংস কি বলে যে ওনার মানে ফাইন্যান্সিয়াল যে ওনার যে ক্যাপিটাল আছে সেইটাকে সেভ করার জন্য ওনার রাজনৈতিক শক্তি দরকার হয়েছে, এবং রাজনৈতিক শক্তিকে উনি বাজেভাবে ব্যবহার করেছেন। কারণ মানে বাংলাদেশে কি হয়, বাংলাদেশে বলা হয় যে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক নেতৃবৃন্দ দুর্বৃত্তায়ন করে, মানে তারা মানে ক্ষমতার অপব্যবহার করে, অর্থ বানায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তা নয়, বাংলাদেশে নিজেদেরকে সুশীল দাবি করে রাজনৈতিক নেতৃবৃন্দের ওয়াচডগ হিসেবে যারা কাজ করতে যায় তারা তো আরো ভয়াবহ। কারণ এখন যেসব রিপোর্ট আসছে যে প্রতি
মানে এই 2 বছরে ডক্টর ইউনূস, 2 বছরও নয় আরো কম সময়ে ডক্টর ইউনূসের সরকার এইটা মানে এই দুর্বৃত্তায়ন বা দুর্নীতিতে সব রেকর্ড ভঙ্গ করে ফেলেছে। দেখুন, এটা আসলে ভাইস ভার্সা। এই যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি সে ওই গ্রামীণ টেলিকমের সূত্র ধরে গ্রামীণ ফোনের বা লভ্যাংশ পাওয়ার মাধ্যমে পেয়েছে, এটা তার এই যাত্রাটাকে সহজ করেছে। এখানে দুইটা বিষয়, এটা শুধুমাত্র উনার ব্যক্তিগত ইন্টেনশন বললে ভুল হবে, উনার পিছনে কিন্তু ফরেন ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ ছিল যারা সর্বতভাবে তাকে এই হেল্প করেছে। এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। কেন যে 2010 বা 11 সালে যখন ওনাকে গ্রামীণ, 10 সাল থেকে শুরু হয়েছে, যে যখন গ্রামীণ ব্যাংকে তার বয়সের কারণে তাকে অবসর নেওয়ার জন্য বলা হলো বা সরানো হলো, উনি তো আদালতে চলে গেলেন, এবং তখন থেকেই উনি যে বিদেশি বিভিন্ন কমিউনিকেশন করেছেন, ধরেন হিলারি ক্লিন্টনের সাথে সরাসরি যোগাযোগ করেছেন, উইকিলিক্সে কিন্তু এই ডিটেইল আছে। না, সো সেই তথ্যাদিও কিন্তু এখানে তুলে নোবেল ধরা হয়েছে। লরিয়েট বিজ্ঞাপন দিয়েছে, নোবেল লরিয়েটের ইয়ে দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে রাইট, নিউ ইয়র্ক টাইমসের প্রথম রাইট। পাতায়। সো ফুল পেজ বিজ্ঞাপন দিয়েছে, ফার্স্ট পেজ বিজ্ঞাপন দিয়েছে। সো এটা তাকে তো অবভিয়াসলি হেল্প করেছে। এট দ্য সেম টাইম মানে আমার টোটাল অ্যানালিসিস জিনিসটা বলে যে ডক্টর ইউনূস আসলে হচ্ছে আইনের প্রতি অশ্রদ্ধা এবং বাংলাদেশের প্রতি কোনো কারণে তার তীব্র অসন্তোষ বা অশ্রদ্ধা রয়েছে। মানে এমন এটা হতে পারে যে বাংলাদেশ শুধু তার মানি মেকিং ক্ষেত্র। না, তার মানি মেকিং ক্ষেত্র তো বটেই, তা সত্ত্বেও কিন্তু বাংলাদেশে আপনি ধরেন মানি মেকিং ক্ষেত্রকে যদি এভাবে চিন্তা করেন, মানে যে জায়গা থেকে আমার প্রফিট আসছে আমি তো তার বেটারমেন্ট চাবো, কিন্তু তার লাইফে আপনার কখনোই কিন্তু তাকে কখনোই বাংলাদেশ রিলেটেড ইস্যুতে কখনোই কথা বলতে দেখি না। আপনি যেমনটা শুরুতে বলেছিলেন, কোনো বিষয়ে কথা বলেন। এবং আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার দেখেন, খুবই সম্প্রতি সময়ে, যে তার এই ইলিগাল ইন্টারিম গভর্নমেন্টের আপনার হচ্ছে দুর্নীতি, ইন্টেনশনাল দুর্নীতি বলেন বা ইন্টেনশনাল মিসম্যানেজমেন্টের কারণে আমাদের দেশে প্রতিদিন শিশু মারা যাচ্ছে। সরকারি হিসাবে সংখ্যাটা 700-র বেশি, আনঅফিসিয়াল যেটা বেসরকারি হিসাবে যদি খোঁজ নেন সেটা সংখ্যাটা হচ্ছে 2500 ক্রস করেছে ইতিমধ্যে। আপনি দেখেন এটা নিয়ে তার তরফ থেকে দূরের কথা, তার যে স্বাস্থ্য উপদেষ্টা ছিল, যার স্বাস্থ্য খাতে ন্যূনতম কোনো ধরনের অভিজ্ঞতা নাই, কিন্তু দীর্ঘদিনের তার এই সহযোগী হিসেবে কাজ করেছে বলে তাকে স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে নূরজাহান বেগম, তাদের কিন্তু একটা কথা বলতে দেখা যায় নাই। অথচ তার জন্মদিন সেলিব্রেট করে, ওই তার জন্মদিনকে সে সামাজিক ব্যবসা দিবস বানিয়েছে এবং সেই দিনটাকে সেলিব্রেট করার জন্য দেশি বিদেশি মানুষের জন্য উনি নাচাগানা করতেছে। কিন্তু এট দ্য সেম টাইম বাংলাদেশের কোনো বিষয়ে কিন্তু তাকে কথা বলতে আপনি দেখবেন না। আমিনুল হক পলাশ, আপনি ভুলে যাচ্ছেন যে আজকে যখন ডক্টর ইউনূসের নামে প্রোব হওয়ার কথা ছিল, নট অনলি দুর্নীতির, এই যে শিশু মৃত্যুর রাইট, এটা তো ভয়ঙ্কর মানে প্রোব হওয়ার কথা ছিল, সেটা তো হয়ই নাই। উনি নাচছেন, উনাকে ভিআইপি বা ভিভিআইপি মর্যাদা মর্যাদা দেওয়া দেওয়া হচ্ছে, হচ্ছে। মর্যাদা দেওয়া তার হচ্ছে। মানে কি বাংলাদেশের আসলে রাজনীতি এবং এই সুশীল রাজনীতি শুধুমাত্র আওয়ামী লীগ দমনের জন্য? না দেখেন, মানে আওয়ামী লীগ দমন বিরাজনীতি করার জন্য এবং বিরাজনীতিকরণ করার প্রক্রিয়ার অংশ হিসাবে দেশের এক্সিস্টিং পলিটিক্যাল কোন স্ট্রাকচারকে তারা ব্যবহার করার চেষ্টা করে। দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল থিং। এবং আমার এই বইটা লেখার আরেকটা বড় কারণ কিন্তু হচ্ছে এটাই, যে যে জিনিসটা আমি আমার বইয়ের প্রকাশনা শুরুতে বলেছিলাম, যে একজন ইউনূসের পাপের ভার বাংলাদেশ কবে নাগাদ শেষ করতে পারবে উই নেভার নো। কিন্তু এই সুশীল সমাজ যাদের আপনি কথা বলছেন, এরকম আরো ইউনূস তৈরির প্রক্রিয়া কিন্তু চলমান, সেটারও মাস্টার মাইন্ড ইউনূস। সো এরকম আরো কোন ইউনূস যদি বাংলাদেশে আসে, বাংলাদেশকে যে বিরাজনীতিকরণ করা হচ্ছে, বিদেশি মদতপুষ্ট একটা মানে কোন রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু চলমান আছে, সেটা আরো বেশি ভয়ঙ্কর। এই যে ডেমোক্রেটিক স্ট্রাকচারটাকে ধ্বংস করা হয়েছে এবং একটা সাজানো নির্বাচন করে একটা অ্যাপারেন্ট পলিটিক্যাল গভর্নমেন্টকে বসিয়ে দেওয়া হয়েছে, যারা আসলে কোনো ধরনের হচ্ছে ডেমোক্রেসি চর্চা করতে দিচ্ছে না, সেম ইউনূস ভার্সন 2 চলমান আছে। তো এই প্রক্রিয়া কিন্তু বাংলাদেশে দীর্ঘমেয়াদে চলমান থাকবে যদি না আমরা ইউনূসকে প্রপারলি চিনতে পারি। আর একটা জিনিস না বললেই নয়, যে আমার এই বইয়ে মানে আমার এই বইয়ের ডেভেলপমেন্টটাতে, যে তার লাইফের অ্যাজ এ হোল, যে প্রতি পদে পদে মিথ্যাচার, ভণ্ডামি, এবং যে কোনো মুহূর্তে তার একটা খুব মানে খুবই উনি নর্মাল ফেস নিয়ে মিথ্যা কথা বলতে পারে, মানুষকে বিভ্রান্ত করতে পারে, এবং খুবই সিম্পল একটা ফেস ধারণ করতে পারে, যে পোকার ফেস যেটাকে বলা হয়, সেটা যে তার লাইফের বিভিন্ন স্টেজে আছে সেটা কিন্তু আমরা দেখতে পাই। এখানে একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি খেয়াল করে দেখবেন যে ডক্টর ইউনূস যখন 2023 সালে তার লেবার কোর্টের মামলা রায় হলো, তার আগে উনি হচ্ছে কিন্তু হঠাৎ করে অ্যাক্টিভ হলেন এবং বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়া শুরু করলেন, এবং একটা ইন্টারভিউ খুবই ইমোশনাল ভাবে উনি বললেন যে তার যদি জেলে যেতে হয়, তার সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে যে তার অসুস্থ স্ত্রী, তাকে দেখার কিছু নাই, ওনাকে ছাড়া খায় না, থাকে না, ঘুমায় না, এরকম একটা অবস্থা। তো এটা তখনকার যেমন মিথ্যাচার ছিল, এই মিথ্যাচার কিন্তু খুবই নির্লজ্জ ভাবে উনিও দেখাইছেন, যে এতবার বিদেশ সফর করছেন, বিদেশে গিয়েছেন, মানে 12টা-14টা বিদেশ সফর করেছেন, কখনোই কিন্তু তাকে দেখা যায় না, বা তার স্ত্রীকে ব্যক্তিগতভাবে কথা বলা উচিত না, কিন্তু তার মানে সাইকোলজিটা বোঝানোর জন্য বলছি,
তার আগেও যদি বলেন যে এর আগেও ধরুন 2010 থেকে 2023 সাল পর্যন্ত এই 13 বছরে আমার ফাইন্ডিংস অনুসারে ডকুমেন্টে উনি 170+ বিদেশ ভ্রমণ করেছেন। তার কোনোটাতেই কিন্তু উনি তার স্ত্রীকে সফরসঙ্গী করেন নাই। সো এই একটা মানুষ যে তার নিজের স্ত্রীর অসুস্থতাকে নিয়ে হচ্ছে মিথ্যাচার করতে পারে বা এটা একটা ইমোশনাল গেমে পরিণত করতে পারে, এটা ডক্টর ইউনূসের হোল লাইফের জার্নি দেখলে আমরা বুঝতে পারবো। আরেকটা আরো বড় একটা গুরুতর ব্যাপার আছে আপা, যে জিনিসটা বলে তারপরে আমি আপনাকে দিচ্ছি, পরে ভুলে যেতে পারি, যে আমরা কিন্তু অনেকেই জানি না যে ডক্টর ইউনূস তো 4-5টা বই লিখেছে। 3-0 তত্ত্ব, সামাজিক ব্যবসা নিয়ে, তারপর হচ্ছে ব্যাংকার অফ এ পোর নামে একটা হচ্ছে আত্মজীবনী লিখেছে। তার কিন্তু আরেকটা বই আছে এসেনশিয়াল মেসেজ অফ ইসলাম নাম দিয়ে। সো ডক্টর ইউনূসকে ব্যক্তি জীবনে আমরা খুব ধার্মিক বা ধর্মচর্চা করে এরকম ভাবে কোনো দেখা যায় না। উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে আমরা তাকে ঈদের নামাজ পড়তে দেখছি, দ্যাট ইজ আমাদের দিকে, এবং ধর্মচর্চা পাবলিকলি দেখানোর কথা না। হ্যাঁ, উই ভেরি মাচ আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু এই পয়েন্টটা বলার উল্লেখ কারণ হচ্ছে এই বইয়ের সংক্রান্ত বিষয়ে তার সকল বইয়ের প্রচুর ক্যাম্পেইন আপনি দেখতে পাবেন, যে বই বিক্রি করা হয়, তার গ্রামীণ সেন্টারে বইগুলো ডিসপ্লে করা হয়, এগুলো নিয়ে। তো এই বইটার কিন্তু কোনো হদিস কোথাও নাই, বাট 450 পেজের একটা বই ডক্টর ইউনূস একজন কোরাইটারকে নিয়ে লিখেছেন, যে এসেনশিয়াল মেসেজ অফ ইসলাম। এটার কারণটা কি আপনার মনে হয়? এটার কারণটা হচ্ছে যে ডক্টর ইউনূসকে যে ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপের কথা বলে আমরা প্রত্যেক যে কোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য তৈরি করে রেখেছে। বাংলাদেশে যদি আজকে ইসলামিক রেভলিউশন তৈরি হয়, সেটার জন্য ডক্টর ইউনূস দেখবেন যে টুপি পরে হাজির হয়ে যাবে, যে আমার তো এসেনশিয়াল মেসেজও, মানে এক নোবেল দিয়ে যেন এত কিছু করতে পারছে, তখন এই বই নিয়ে হাজির হয়ে যাবে, আরে দেখো আমি তো কত আগে বই লিখে রাখছি। সো ডক্টর ইউনূসের লাইফের প্রতিটা পদে পদে এরকম ভণ্ডামি, মিথ্যাচারের আপনার হচ্ছে নিদর্শন আছে, যেটা এই বেসিক্যালি এই জিনিসটা আসলে এই ক্রোনোলজিটাই বইতে দেওয়ানোর চেষ্টা করা হয়েছে। আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে 11 সময়ে ডক্টর ইউনূস বড় ধরনের কুশীলব ছিলেন। তার নির্দেশনা ছাড়া ফখরুদ্দিন নিয়োগ পাননি। তার সেনাবাহিনী প্রথম তার সঙ্গে যোগাযোগ করেছে এবং সেনাবাহিনীর উপর তার একটা বিরাট প্রভাব ছিল। তারেক রহমানকে নির্যাতন করা হয়েছে সে সময়। সে মানে এবং তাতে ডক্টর ইউনূসের সংযোগ যে আছে বা ডক্টর ইউনূসের নির্দেশনা আছে এবং পিছনে পিছনে সে কুশীলব, দুই নেত্রীকে যেতে হবে এবং খালেদা জিয়াকে মানে এই রাজনীতি থেকে সরিয়ে দেওয়া, শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া, মানে ডক্টর ইউনূস কুশীলব। তারপরও তারেক রহমান কেন এখনো পর্যন্ত ডক্টর ইউনূসকে এত দিয়ে যাচ্ছেন বা এত সুযোগ দিয়ে যাচ্ছেন, এটা যদি আপনি সংক্ষেপে বলেন, আপনার কি মনে হয়? এটা কারণ বেসিক্যালি দুইটা। প্রথমত হচ্ছে বিএনপি আসলে আক্ষরিক করতেই কোনো ইডিওলজি ভিত্তিক রাজনৈতিক দল না। আপনার যদি তার শুরু থেকে দেখতে পান, জিয়াউর রহমান একজন আপনার হচ্ছে বীরোত্তম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা, এবং এটা কি বিএনপি সবচেয়ে বেশি সেল করতে চেষ্টা করে। সেই জিয়াউর রহমান ক্ষমতায় বসে, যার হাত ধরে উনি ক্ষমতায় এসেছিলেন, সেই কর্নেল তাহেরকে যেমন একদিকে হচ্ছে আপনার ফাঁসিতে ঝুলিয়েছেন, ঠিক তেমনি সকল যুদ্ধাপরাধীদেরকে বাংলাদেশে ফিরে নিয়ে এসে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন এবং বাংলাদেশকে পাকিস্তানপন্থী ধারায় নিয়ে গিয়েছেন। অর্থাৎ ক্ষমতায় বসার জন্য, মানে বিএনপির শুরুটাই হয়েছে এটা, যে কোনো মূল্যে ক্ষমতায় থাকা এবং ক্ষমতাকে ধরে রাখার জন্য যার যা করা দরকার তারা সেটা করে। সো তারা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার দল। আপনি এই কারণেই দেখেন বিএনপি কখনো পিসফুল ট্রানজিশন করে নাই পাওয়ারের। হ্যাঁ, তারা যে কোনো মূল্যে ক্ষমতা, এটার জন্য জামাত বলেন যাই বলেন, এবং এটা দেখেন এটা তারা বলতে লজ্জাও পায় না। মানে স্বরাষ্ট্র মন্ত্রী তো সংসদে দাঁড়াই বলে যে নির্বাচন আনার জন্য আমাদের অনেক কৌশল করতে হয়েছে, অনেক কিছু করতে। সো এটা একটা দিক, যে কারণে বিএনপি এটা চাই না, তাদের দরকার ছিল যে কোনো মূল্যে ক্ষমতা, সো তারা পেয়েছে। আর নাম্বার 2 হচ্ছে যে তারেক রহমানের আসলে সেই সক্ষমতাটা নাই যে কেন ওনাকে সরাবে। কারণ আপনারা নিশ্চয়ই মনে রাখতে হবে যে তারেক রহমান এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার পরেও 1.5 বছর দেশে আসতে পারে নাই। উনি নিজে পাবলিকলি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমার দেশে আসে আমার একার উপর ডিপেন্ড করে না। তো সেই ঘটনার কিছুদিন পরেই তিনি আসলেন, প্রথমবার আপনার হচ্ছে এনআইডি কার্ড করলেন, ওভারনাইট হচ্ছে প্রধানমন্ত্রী হয়ে গেলেন, শপথ নিলেন, এবং তার মাথার উপরে এমন একজনকে পররাষ্ট্রমন্ত্রী বসানো হইলো যার ব্যাপারে বিএনপি আন্দোলন করেছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, খলিলুর রহমানের। সো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আপনার ভোটেড বাই পাবলিক বা হ্যাভ দ্য ডিউ ম্যান্ডেট ফ্রম দ্য পাবলিক, তারা কখনোই স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দফতর দুনিয়ার কোথাও আরেকজনকে উপর ছেড়ে দেয় না। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এই সরকারটার উপরে তারেক রহমানের আলটিমেট ফুল নিয়ন্ত্রণ নাই। বাট তাদেরকে যেটা করা যায়, যেটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, যে দেশকে বিরাজনীতিকরণের পথে নিয়ে যাওয়ার জন্য আপনার কোনো না কোনো রাজনীতিবিদকে সাথে লাগবে ইনিশিয়াল প্রক্রিয়া এবং ফাইনাল ধাপে 1 by 1 যদি আপনাকে হচ্ছে কাট আউট করতে চান। সো তারেক রহমান ওই সক্ষমতাও নাই, আর প্লাস ওই সদিচ্ছাও নাই, কারণ তারা বর্তমানে এই ক্ষমতাটাকে এনজয় করছে, সর্বতভাবে যেভাবে লাভবান হওয়া যায় সেই কাজ করছে। পলাশ, আপনি বইটার নাম, বইটার প্রকাশক এবং বইটার ভূমিকা যিনি লিখেছেন
আমি সেটা জানতে চাই। আচ্ছা, এটার আগে বলি যে বইটার আমার একজন কো রাইটার আছে, যে জিনিসটা উনি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্বভাবতই একটু নিবৃত্তচারী মানুষ, এই কারণে প্রকাশ্যে খুব বেশি কিছু বলছে না, এবং নিরাপত্তাজনিত কারণ একটা বড় ব্যাপার। সো প্রবীর কুমার সরকার, যিনি প্রবীর বিধান নামে লিখেন, তিনি একজন খুবই রিনাউন্ড সাংবাদিক বাংলাদেশের। আপনার সাংবাদিকতার জগতে মানুষজন তাকে চেনে। সো আমি বিশেষভাবে অবভিয়াসলি গ্রেটফুল যে আমাদের এই কাজটাকে, ডকুমেন্টেশনটাকে একটা জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে আপনার দেখা, অবজার্ভ করা, এট দ্য সেম টাইম মানে আমাদের দুইজনের এই কোঅর্ডিনেশনটা বেশ ভালো হয়েছে। সো এটার কারণ তার প্রতি গ্রেটফুল, এবং অবভিয়াসলি আমাদের যে প্রকাশক জুয়েল ভাই, নালন্দা প্রকাশনীর, তার প্রতি একটা হিউজ আপনার মানে হ্যাটস অফ বলতে হবে, যে এই সময় আসলে এই বই আপনার কারণ তার জীবন লেখা, তো যে এটা নিরাপত্তাহীন লেখা খুব মানে টাফ করে করা ফেলা বা হয়েছে। টাফ বিষয়। এবং অবভিয়াসলি দেখছেন যে এখনই ইতিমধ্যে এটা নিয়ে বিভিন্ন ধরনের আপনার প্রচার প্রচারণা চলছে বইটার বিষয়ে। তো তাদের প্রতি খুবই কৃতজ্ঞতা। এবং ভূমিকা যেটা আপনি জিজ্ঞেস করেছেন, ভূমিকা রেখেছেন জননেত্রী শেখ হাসিনা। তো এটা আমার জন্য এই কারণ, অবভিয়াসলি আমাদের সবার জন্য এই কারণেই ভালো যে মানে ডক্টর ইউনূসকে সবচেয়ে ভালো চিনতে পেরেছিলেন সবার আগে, অর্থাৎ যে মুখোশ উন্মোচনের কথা আমরা এই বইয়েই বলেছি, সেই মুখোশ উন্মোচনের কাজটা উনি শুরু করেছিলেন, এবং খুবই লিগাল ওয়েতে, লিগাল স্ট্রাকচারে যেভাবে করার দরকার। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে মানুষজনের এই বিষয়টা খুব ভালোভাবে বোঝা উচিত, যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে আইনি মামলাগুলো চলমান ছিল, ট্যাক্স ফাইলগুলো চলমান ছিল, অনেক কেস 2010-এ করা, 11-তে করা, 12-তে করা, 18-তে করা, তার কোনোটাই ন্যূনতম কোনো এক্সপার্ডাইট করা হয় নাই, সরকারি হস্তক্ষেপ করা হয় নাই বলেই কিন্তু দীর্ঘদিন ডক্টর ইউনূস একদিনও জেলে খাটতে হয় নাই। আর সে ক্ষমতায় পাওয়ার পরেও, মানে ক্ষমতায় বসার 72 ঘন্টার ভিতরে সে সবকিছু আপনার ওভারটার্ন করে দিয়েছে। সো এটা একটা বড় ইন্ডিকেশন যে আইনের শাসনের যে কথা যে বলে এই কর্তৃত্ব সকল সুশীল সমাজ, তাদের জন্য এটা একটা বড় নিদর্শন হয়ে থাকবে, যে ডক্টর ইউনূসের এগেইনস্টে যে দুর্নীতিগুলো ছিল সেগুলো আওয়ামী লীগ গভর্নমেন্ট কিভাবে প্রপার আইনি স্ট্রাকচারে হ্যান্ডেল করেছে। 2024-এ শুধুমাত্র দুর্নীতিবাজ বা সাজাপ্রাপ্ত মানে মানুষই মুক্তি পায় নাই। 21শে আগস্টের গ্রেনেড হামলার আসামি মুক্তি পেয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডের আসামি মুক্তি পেয়েছে হোলি আর্টিজানের জঙ্গিরা। সুতরাং আমরা তো দেখতেই পেয়েছি যে এটার আসলে এই স্ট্রাকচারটা কেন হয়েছে। তো উনি, আমার কাছে মনে হয়েছে যে মানে শি ইজ দ্য বেস্ট পারসন টু রাইট দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য বুক, যেটা আমরা প্রিফেস বলি, যে যেন আবার আপনার কাছ থেকে নামটা জানতে চাই বইটার, এবং প্রকাশক নালন্দা বলেছেন আপনি। নামটা দ্য ইউনুস ফাইল, আপনার আনমাস্কিং এ ফেক সেন্ট, সেটা আমাদের বইয়ের নাম। এটা তো এখন পর্যন্ত নালন্দাতে এবং অনেক জায়গায় প্রকাশ করছিল, মানে সেল হচ্ছিল অলরেডি। আমরা দেখেছি যে রকমারি 72 ঘর তুলে ফেলেছে, বাট হোপফুলি ভেরি শর্টলি, মানে আগামী 2 থেকে 3 দিনের ভিতরে এটা অ্যামাজনে চলে আসবে, এবং তখন আমরা আশা করছি যে বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কেউ এটা কিনতে পারবে, এবং আমরা আশা করি যে এটার বাংলা ভার্সনটা হয়তো আমরা আনার চেষ্টা করব। আমরা কি বলতে পারি যে ডক্টর ইউনূসের অসততার দলিল এটা শুধুমাত্র তার অসততার দলিল বা তার অপরাধের দলিল? অপরাধের দলিল বললে, মানে তার এত বেশি অপরাধ, এরকম 10টা বই লিখতে হবে তার অপরাধের দলিল নিতে আসলে। মানে আমি আসলে যেভাবে বইটাকে করতে চাই, যে ডক্টর ইউনূস আসলেই যে মুখোশের আড়ালে তার যে রূপটা, ক্রোনোলজিক্যালি এই বইটা পড়লে মানুষজন একটা ধারণা পাবে, এন্ড দেন আমরা যতটুকু লিখেছি সেটার প্রমাণ আমরা দিয়েছি, এন্ড দেন কারো যদি আরো ফার্দার ইন্টারেস্ট থাকে, এবং অবভিয়াসলি যেটা বললাম যে তার মানে প্রপার ইউজেবল ডকুমেন্ট আছে 10,000 পেজের উপরে, সেখান থেকে মাত্র 270 পেজ আমরা এখানে দিয়েছি অবভিয়াসলি বইয়ের কলেবরের জন্য। সো আমরা ডক্টর ইউনূসের মুখোশ উন্মোচনের একটা শুরুর স্টেপ এটা, এবং পরবর্তীতে কেউ যদি আসলে খুব একদমই নন পলিটিক্যাল গ্রাউন্ড থেকে, রিসার্চ পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানালাইসিস করতে চায়, দে ক্যান ডু ইট, একাডেমিশিয়ানও করতে চায়, এবং অবভিয়াসলি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে কোর্ট অফ দ্য লতে ডক্টর ইউনূসের বিচার হবে, সেই দিন আরো পূর্ণাঙ্গ রূপটা তারা ডক্টর ইউনূসের বাংলাদেশ জাতি দেখতে পাবে। আমিনুল হক, ডক্টর ইউনূসের বিচার হবে আপনি বললেন, শেখ হাসিনা ফেরত আসার ঘোষণা দিয়েছেন, এটাতে কি কোনো ধরনের মানে ওই শিবিরে হইচই পড়ে গেছে কিনা? মানে একটু হইচই তো ফিরে গেছে। দেখেন, ডক্টর ইউনূসের বিচার করার জন্য তো আসলে শেখ হাসিনা ফিরে আসা জরুরি না। আমাদের দেশটার, মানে ডক্টর ইউনূসের তো ব্যক্তি, ডক্টর ইউনূস তার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস একটা পার্ট, কিন্তু দেশটাকে যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, যে আমাদের উন্নয়নের সোপানে থাকা একটা দেশ বর্তমানে যে অবস্থায় আছে, সেটা রিকভারির জন্যই তো আপনার শেখ হাসিনা ফিরে আসা অনিবার্য, এবং ফিরে আসতে হবে। এবং এই কারণে উনি যে ঘোষণাটা দিয়েছেন, তো উনি তো ধরেন একাধিকবার কিন্তু এই ব্যাখ্যাগুলোও এই সাম্প্রতিক ইন্টারভিউগুলোতে আছে, যে উনি কিসের ভিত্তিতে করেছে, এবং এটা শুধুমাত্র বিরুদ্ধ শিবিরে যেমন একদিকে ভয় বা আতঙ্ক বিরাজ করছে, আওয়ামী লীগের মাঠ পর্যায়ে নেতা কর্মী প্রত্যেকের মাঝেই কিন্তু সেই উদ্দীপনা কাজ করছে। আপনারা দেখছেন যে এই পরিমাণ প্রচন্ড নির্যাতন নিষ্পেষণের ভিতরেও মানুষজন কিন্তু তার জায়গা থেকে প্রতিবাদ করার সর্বোচ্চ চেষ্টা করছে। হত্যা,
খুন, আপনার হচ্ছে জেল জুলুম কোনো কিছু তো আটকে রাখতে পারছে না। তার থেকে একটা বড় ইন্ডিকেটর আছে আপা, আমি যে জিনিসটা মনে করি যে ধরেন ইন্টারন্যাশনাল যে ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ, ইভেন যারা ডক্টর ইউনূসকে বসাইছে, এটা একটা সাজানো নির্বাচনের মাধ্যমে একটা গভর্নমেন্টে আসছে, তারাও এটা সেকেন্ড থট দিচ্ছে। মানে আমি আমার যোগাযোগ বা আমি যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে, তারাও একটা সেকেন্ড থট দিচ্ছে এই কারণে, কারণ কারো যদি বাংলাদেশ থেকে কোনো কিছু নেওয়ার ইন্টেনশনও থাকে, ধ্বংসপ্রাপ্ত দেশ থেকে কেউ কিছু পাবে না। মানে যে যে চুক্তি করছে এটার একটা রিয়েলিস্টিক বাস্তবায়নের জন্য আসলে হচ্ছে ইউনূসও পারে নাই, কারণ ইউনূসকে তো তারা 19 মাসের জন্য বসায় না, তাদের একটা লম্বা সময়ের জন্য বসিয়েছে। একই সাথে যেভাবে উগ্রপন্থার বিস্তার করছে, মানে এন্টায়ার বিভিন্ন স্টেক হোল্ডারের, যারা ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার বলি, তারাও একটা আই ওপেনিং হচ্ছে। এবং লাস্ট যে সাক্ষাৎকারটা যেটা জননেত্রী শেখ হাসিনা এনডিটিভিকে দিয়েছেন, আমি আজকে পর্যন্ত ট্র্যাক করতে পেরেছি 92টা নিউজ মিডিয়াতে ওই জিনিসটা এসেছে। কেউ কিন্তু দেখেন, আপনি খেয়াল করে যে ওইগুলোতে কিন্তু হচ্ছে সরাসরি ইন্টারভিউ দেয় নাই, বাট এই ইন্টারভিউর কন্টেন্ট, এটার ভার্সন এবং এটার যে স্টেটমেন্ট গুলা এত গুরুত্বপূর্ণ যে দেশে বিদেশে 92টা নিউজ মিডিয়াতে তারা নিজেরাই এনডিটিভি রেফারেন্স দিয়ে হচ্ছে প্রকাশ করছে। সো এটা একটা বড় ইন্ডিকেশন যে মানে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কতটুকু রিলেভেন্ট, বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব টিকে রাখার জন্য কতটুকু রিলেভেন্ট। দেশের একটা অংশ যেমন বিদেশে একটা অংশ তো হচ্ছে কোনো না কোনো কারণে আমাদের প্রতি ধরেন হচ্ছে বিভ্রান্ত হয়েছিল আপনার, যে কারণে হচ্ছে 5ই আগস্টের ব্যাপারে অনেকে অনেক ধরনের মিশ্র অনুভূতি রয়েছে। কিন্তু ওভার দ্য টাইম 5ই আগস্ট পরবর্তী সময় দেশের যে অবস্থা হয়েছে, তা থেকে কিন্তু অনেকের ভুল ভাঙা শুরু হয়েছে। সো আমার কাছে মনে হয় যে এই সবগুলা জিনিস একটা মানে একটা সার্কেলে আমরা হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে পড়া শুরু হয়েছে, এবং যে কারণেই আমরা বিরুদ্ধ শিবিরে ইভেন একটা বই নিয়েও এত আতঙ্ক আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই কারণেই কি, ধরুন উনি এতদিন ধরে কোনো টাইম লাইন বলেন নাই, এবার একটা টাইম লাইনও বলে দিয়েছেন উনি, এই কারণেই কি ধরুন পাশা উল্টে যেতে পারে বা অনেক কিছু মানে অনেক হিসাব নিকাশ বদলে যেতে পারে, এই কারণেই কি এত এত হাহাকার, এত মানে তোড়জোড় সবকিছু? এবং একটা দেখা যাচ্ছে যে বিদেশি লবিস্ট গোষ্ঠী যারা পয়সা নিয়ে লবি করেছে বাংলাদেশের ইউনূসের পক্ষে, বিএনপির পক্ষে, তারা পর্যন্ত নেমে আতঙ্কিত। পড়েছে। না, তারা খুব আগলি ভাবে নেমে পড়েছে, যেটা না রাইট, আগলি ভাবে নেমে পড়েছে। মানে সেটাই ব্যাপারটা হচ্ছে কি যে ধরেন মানে সব স্টেক হোল্ডার গুলা, মানে বিরুদ্ধ পক্ষের স্টেক হোল্ডার গুলা নেমে এসেছে। কারণটা কি যে তারা জানে তারা একটা হচ্ছে ডিজাইনড স্ট্রাকচারের ভিতর দেয়া ক্ষমতা দখল করেছে এবং এখনো ভোগ দখল করছে। কিন্তু শেখ হাসিনা ফিরে আসার যে প্রত্যয়, যে প্রক্রিয়া, এটা কিন্তু খুব দৃশ্যমান, এটা কিন্তু লোকানোর কিছু নাই। ফ্রম দ্য মানে 5ই আগস্ট পরবর্তী সময় থেকেই কিন্তু উনি জনগণের সাথে কানেক্ট করছেন, নেতাকর্মীদের সাথে কানেক্ট করছেন, কথা বলছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনার বক্তব্য বিবৃতির মাধ্যমে দেশের মানুষ এট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার গুলোর কাছে বিষয়গুলো, যে জিনিসটা উনি এখন করছেন আর কি, ফুটে তোলার চেষ্টা করছেন। সো মানে ষড়যন্ত্রকারী অংশ বাদ দিলে বাকি সবার মাঝে যে বিভ্রান্তি ছিল, যে ধোঁয়াশা ছিল, সেটা কেটে যাওয়া শুরু করেছে। আর জননেত্রী শেখ হাসিনা তো বারবার বলেছেন যে ওনার ফিরে আসবে উনি জনগণের শক্তিতে, ওনার নেতাকর্মীদের শক্তিতে, এটা উনি সেভারাল টাইমস বলেছে। সো এই কারণেই যে জনগণের শক্তিকে তো আসলে সব ভয় পায়। এখন যে শক্তিটাকে আপনি টাকা দিয়ে এরকম মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বা পিআর ক্যাম্পেইনের মাধ্যমে নষ্ট করতে পারবেন না, সেটার ব্যাপারে আতঙ্কগ্রস্ত হওয়াটা খুবই স্বাভাবিক, এবং বিরোধ পক্ষের এই আতঙ্ক এখন গ্রাস করেছে। অশেষ ধন্যবাদ পলাশ, আপনাকে শুভকামনা জানাই, অভিনন্দন জানাই। এরকম একটি একদম মোক্ষম সময়ে, ইভেন আরো মোক্ষম সময়ে, যে ডক্টর ইউনূসের জন্মদিনে আপনি এরকম একটা বই প্রকাশ করে একটা আসলে বড় ধরনের মানে আলোড়ন তুলেছেন। একটা মানুষ যে কতটা অসৎ হতে পারে, একটা মানুষ যে কতটা মানে একটা দেশকে একদম জাস্ট শেষ করে ফেলতে পারে, জাস্ট নিজের ব্যক্তিগত অসুয়ার কারণে অথবা ব্যক্তিগত লাভালাভকে কেন্দ্র করে আপনি এই কাজটি করেছেন। নিশ্চয়ই আমরা মনে করি যে এই কাজটা আরো কেউ এগিয়ে নেবে। আপনি বলেছেন এত এত ডকুমেন্ট আছে, এত এত প্রমাণ আছে। বিশেষ করে আমার তো মনে হয় আমি এই 2 বছর নিয়ে যা লিখতে পারবো বাংলাদেশের যে বদল, সেটাও তো অনেক কিছু। অশেষ ধন্যবাদ আপনাকে এবং অভিনন্দন আপনাকে। ভালো থাকবেন।